আসসালামু আলাইকুম। অনুবাদের মিসাইল টেকনিক ক্লাস চলছিল। আজকের পর্ব 2। আমরা অনুবাদ 11 থেকে 20তম গ্রেড শিক্ষক নিবন্ধন বা প্রাইমারির পরীক্ষাতে যে ধরনের অনুবাদ আসে ওই অনুবাদের এমন কিছু মিসাইল টেকনিক শিখব, যে টেকনিকের আলোকে আমরা যে কোনো ধরনের প্রশ্ন সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আমি এই অনুবাদের ক্লাসটি পার্ট 1 আগে নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। এখন চলবে পার্ট 2। কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু জানাবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও জানাবেন। আমরা অনুবাদের ক্লাসে আছি। অনুবাদের ক্লাসের পার্ট 1 শেষ করে এখন পার্ট 2তে আছি এবং কিছু মিসাইল টেকনিক শেখাবো। পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেনগুলো কিভাবে আমরা বেসিকের মাধ্যমে শিখবো সেই বিষয়গুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আমরা শুরু করি। আমি একটা বেসিক আপনাদেরকে একটু বলে রাখি। আমরা যখন বাংলাতে ঘন্টা দেখি তখন আমরা কি বলি? যদি বলি যে এখন কত বাজে বা কয়টা বাজে, আমরা বলি 5টা বেজে 10 মিনিট, 3টা বেজে 20 মিনিট। আমরা কিন্তু এইভাবে বলি। অর্থাৎ বাংলাতে দেখবেন আগে কি বলি ঘন্টা, পরে বলি মিনিট। বাংলাতে আমরা সবসময় কিন্তু এই কাজটি আগে করি, যে আগে করি কি ঘন্টা বলি, পরে বলি মিনিট। কিন্তু ইংরেজির ক্ষেত্রে এটা সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাবে। ইংরেজির ক্ষেত্রে সম্পূর্ণ চেঞ্জ হবে। ইংরেজিতে আমরা কি করব? আগে বলবো মিনিট, পরে বলবো ঘন্টা। এই বেসিকটা, জাস্ট এই বেসিকটা যদি আপনি মনে রাখতে পারেন এই বেসিকটায়, তাহলে আমরা এই ধরনের অনুবাদ খুব মুহূর্তের মধ্যে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। শুধুমাত্র যদি আপনার এইটুকুই মনে থাকে যে বাংলায় আগে ঘন্টা পরে মিনিট, আর ইংরেজিতে আগে মিনিট পরে ঘন্টা। এখন দেখেন, যদি আপনার পূর্ণ ঘন্টা বোঝায়, যদি পূর্ণ ঘন্টা বোঝায় আমরা ও কোলাক লিখব। পূর্ণ ঘন্টা বোঝাইলে অব দ্য কোলাক বা ও কোলাক। আর বেজে পার হয়ে যাওয়া, বেজে পার হয়ে যাওয়াতে আমরা পাস্ট শব্দটি ব্যবহার করব। আর বাঁচতে বাকি যদি বোঝাই আমরা টু শব্দটি ব্যবহার করব। শোয়া শব্দটা যদি বোঝাই আমরা এ কোয়ার্টার শব্দটি ব্যবহার করব, এ কোয়ার্টার পাস্ট। আর পৌনে শব্দটি বুঝাইলে আমরা এ কোয়ার্টার টু এই শব্দটি ব্যবহার করব। এবং সাড়ে শব্দটি বুঝাইলে আমরা হাফ পাস শব্দটি ব্যবহার করব। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। যারা আমার রেগুলার অনুবাদের ক্লাসগুলো নোট করেন একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন কিভাবে। এবং আরও একটি কথা, হ্যাঁ, একটু সিগুন কথা আপনাদেরকে বলে রাখি। সিগুন কথা হচ্ছে এই পার্টগুলো থেকে, এই যে পার্টটা আমি লিখছি এই ঘড়ির কাঁটা রিলেটেড অনুবাদ, এখান থেকে আপনাকে ভাইবা বোর্ডে কোশ্চেন করা হবে। নিশ্চিত থাকবেন আপনি, আপনাকে ভাইবা বোর্ডে এই জায়গাটা থেকে কোশ্চেন করা হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে ভাইবা বোর্ডে কোশ্চেন করা হয়ে থাকে। খোকন ভাই ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই জায়গাটা একটু দেখেন। আমি আবারও বলি, আপনি একটু স্ক্রিনশট নেবেন কিভাবে কোশ্চেন সমাধান করতে হয়। মুহূর্তের মধ্যে যে কোনো ধরনের অনুবাদ আপনি এখন থেকে কিভাবে সমাধান করবেন আমি দেখাবো। তার আগে একটু আপনাদেরকে বলে রাখি, যদি দেখেন যে এই মিনিটের কাঁটা, এই যে দিলাম আমি মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটা যদি 1 থেকে 29 এই লেভেলে থাকে তাহলে আমরা পাস্ট লিখব। অর্থাৎ মিনিটের কাঁটা যদি এই সাইডে থাকে, এই সাইডে এই সাইডটায় থাকে তাহলে আমরা পাস্ট লিখব। পাস্ট, কোন পাস্ট? এই যে PAST, পাস্ট। মিনিটের কাঁটা যদি এই সাইডে থাকে, এই সাইডেই আমরা পাস্ট লিখব। আর যদি মিনিটের কাঁটা এই সাইডে থাকে আমরা এই টু লিখব, টু। একটু সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন, একটু লাইক কমেন্ট করবেন, একটু রিয়াক্ট দিবেন সবাই। এই রিয়াক্টগুলো না দিলে আমি এই যে লাইভে আসি এটার নোটিফিকেশন আপনি পাবেন না। এই জন্য একটু রিয়াক্ট দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অঙ্কুর কুমার সঙ্গে আছি, থ্যাংক ইউ। একটু রিয়াক্ট দিলে, একটু লাভ রিয়াক্ট বা আদার্স কিছু দিলে এই আমার নোটিফিকেশনগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন। এবং আমি সবসময় বলি, আমার মিসাইল টেকনিক, যার মাধ্যমে আমি আপনাদের ফ্রি কোর্সের আয়োজন করছি, এবং আপনারা কিন্তু এই কোর্সটি করলেই, ফ্রি কোর্সটি করলেই আমি সেলফ প্রিপারেশন বইটার সব সমাধান করাচ্ছি। আপনারা
ইনশাল্লাহ 11 থেকে 20 নম্বর গ্রেড বা শিক্ষক নিবন্ধনের জন্য উপকৃত হবেন। আমরা একটু ফিরে আসি কি ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে সেইখানে একটু আসি। এই পার্টে আমরা শুধুমাত্র কোশ্চেন লিখব, এই পার্টটা দেখে, হ্যাঁ বেসিকটা দেখে আমরা কোশ্চেন লিখব। দেখেন আমি যদি বলি যে এখন 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 4টা বেজে, এখন 4টা বেজে 5 মিনিট, এখন 4টা বেজে 5 মিনিট। সবাই একটু বুঝবেন যেন, এমন মানে একটু মনোযোগী হবেন যেন পরবর্তীতে কখনো এই ধরনের অনুবাদ আপনাদের ভুল না হয়। এখন 4টা বেজে 5 মিনিট, তাহলে এটা কিভাবে করব? বেসিকটা একটু দেখেন। যখন আপনি আবহাওয়া রিলেটেড অনুবাদ করবেন তখন ইট দিয়ে শুরু করবেন। যখন আপনি এই যে ঘন্টা মানে ঘড়ির কাঁটা রিলেটেড অনুবাদ করবেন তখন ইট দিয়ে শুরু করবেন। যখন প্রোনাউনকে অতিরিক্ত গুরুত্ব দিবেন তখন ইট দিয়ে শুরু করবেন। যেমন 17তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন, আমি তোমার শিক্ষক, আমি তোমার শিক্ষক, আই অ্যাম ইয়োর টিচার, বাট আমি তোমার শিক্ষক, ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার। আমি বলবো আপনাকে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার, তাহলে এখানে আমি ইট দিয়ে শুরু করলাম, ইট। আর আমি বলছিলাম যখন এই বাক্যের মধ্যে আপনি ভার্ব পাবেন না তখন ইজ, তারপরে অ্যাম, তারপরে আর, অ্যাম ইজ আর, এই তিনটার একটা বসে। হ্যাঁ, যখনই আপনি ভার্ব পাবেন না তখন আপনাকে অবশ্যই অ্যাম ইজ আর একটা লিখতে হবে। যেমন সে আমার ভাই, সে আমার ভাই, সেখানে কিন্তু কোনো ভার্ব নাই। বাংলাদেশ 6 ঋতুর দেশ, এখানে কিন্তু কোনো ভার্ব নাই। আমি আপনার শিক্ষক, এখানে কোনো ভার্ব নাই। এই ধরনের বাক্যে, হ্যাঁ এই ধরনের বাক্যে অ্যাম ইজ আর এই তিনটার একটা দিয়ে আপনাকে ভার্ব লিখতে হয়। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি সেলফ প্রিপারেশন পার্ট 3 এবং পার্ট 4-এ সর্বনিম্ন হলেও এই নিয়মটা থেকে আমি 100-র মতো কোশ্চেন পেয়েছি। আমি আমার ক্লাসে যখন স্টুডেন্টদেরকে করিয়েছি। তাহলে দেখেন ইটের পরে কি দিবেন? ইজ, ইট ইজ। এখন আমি বলছিলাম কি লিখবেন? আগে মিনিট আর পরে ঘন্টা। এই যে দেখেন ইংরেজিতে কি? আগে মিনিট পরে ঘন্টা। তাহলে মিনিট কত আছে? আপনি 5 লেখেন আর পরে ঘন্টা লেখেন 4। বেসিকটা একটু দেখেন। আমরা আগে কি লিখলাম? মিনিট লিখলাম। ইট ইজ লেখার পরে ঘড়ির কাঁটা রিলেটেড ইট ইজ দিয়ে শুরু করবেন। আপনি আগে লিখলেন কি? মিনিট লিখলেন, পরে লিখলেন ঘন্টা। এরপরে কি আছে? এই যে বেজে 5 মিনিট, তাহলে এটা বেজে পার হয়ে যাচ্ছে। এই যে পার হয়ে যাওয়া বলতে পাস্ট, মাঝখানে একটা পাস্ট দিয়ে দেন, পাস্ট। আপনি শেষে একটা নাও দিয়ে দেন, হ্যাঁ নাও। আর এখানে ইট ইজ 5, এখানে একটা মিনিট দিয়ে দিবেন, মিনিট। আর আপনি যদি মনে করেন স্যার আমি নাও আগে দিব, কোনো সমস্যা আছে? নাও যদি আমি আগে দিই, কমা দিব, কোনো সমস্যা নাই, তখন আইটা ছোট হাতের হবে। হ্যাঁ, আপনি যদি নাও আগে দেন সমস্যা নাই, নাও যদি পরে দেন তাও সমস্যা নাই, এবং আপনি যদি এই মিনিটটা নাও দেন তাও সমস্যা নাই। কিন্তু একটা জায়গায় সমস্যা, এখানে যদি অঙ্কে লেখেন এখানেও অঙ্কে লিখতে হবে, এখানে যদি কথাই লেখেন এখানেও কথাই লিখতে হবে। এটা হচ্ছে মূল বেসিক। এখন দেখেন খুব সহজে আপনি কোশ্চেনের উত্তর করতে পারবেন। আমার এই প্রথমটাই যদি আপনি বুঝতে পারেন তাহলে পরবর্তী কোশ্চেনগুলো উত্তর ইনশাল্লাহ আপনি করতে পারবেন। আমি একটি কোশ্চেন আপনাদেরকে দিয়ে দেখেন আপনারা পারেন কি না। এখন 2টা 5:10 মিনিট বাকি। এখন 2টা বাজতে 10 মিনিট বাকি। একটু কমেন্ট করবেন সবাই। এই ধরনের বাক্য অসংখ্যবার পরীক্ষাতে আসে এবং ভাইবা বোর্ডে সরাসরি প্রশ্ন করা হয়। এখন 2টা বাজতে 10 মিনিট বাকি। আমি এই বেসিকটাও আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু খেয়াল করেন। আপনি কত সময় বুঝবেন না তত সময় আমি বুঝাবো। একটু দেখেন, আমরা এই ঘড়ির কাঁটা রিলেটেড অনুবাদ কি দিয়ে শুরু করব? ইট ইজ দিয়ে শুরু করব। আপনি ইট ইজ দিয়ে শুরু করলেন। এখন কি লাগবে দেখেন, আগে আমাদের মিনিট লাগে। কি লাগে বলছি? আগে মিনিট। ইংরেজি যখন করবেন বাংলা থেকে আগে লাগবে মিনিট। তাহলে 10 লেখেন, ইট ইজ 10, ইট ইজ 10। 10 কি ছিল? মিনিট, মিনিট। তারপরে কি লাগবে? এই যে বাজতে বাকি। এই যে দেখেন বাজতে বেজে পার হওয়া, এই যে বাজতে বাকি থাকলে কি হবে? 2। তাহলে কি দিবেন এখানে? 2, তারপরে 2 আওয়ার্স, 2। আমার মনে হয়, আর আশা করি আপনি আওয়ার্স দিলেও ভুল হবে না, আওয়ার্স দিতে পারবেন, সমস্যা নাই। তাহলে ইট ইজ 10 মিনিটস টু 2। এখন নাওটা আপনি আগেও দিতে পারেন, আবার নাওটা আপনি পরেও দিতে পারেন। তবে আমি আপনাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করব, এই নাওটা এখন এই নাও যদি আপনি আগে দেন তাহলে আপনি একটা কমা ব্যবহার করবেন। কমা না ব্যবহার করলে সমস্যা নাই, নাওটা আগে দিলে কমা ব্যবহার করবেন। আর নাওটা যদি পরে দেন তাহলে কোনো সমস্যা নাই, এটা একটা অ্যাডভার্ব। এটা বাক্যের প্রথমে বসে, বাক্যের শেষেও বসে। বাক্য যদি এমনটা আসে কি উত্তর দিবেন?
যদি এমন বাক্য আসে, বেসিক খুবই ক্লিয়ার করাবো আপনাদের আজকে, খুবই বেসিক ক্লিয়ার করাবো। দেখেন যদি বলি যে এখন সোয়া 3টা বাজে, এখন সোয়া 3টা বাজে, এটা উত্তর কি লিখবেন বলেন? এখন সোয়া 3টা বাজে। আপনাকে ভাইবা বোর্ডে এইভাবে কোশ্চেন করা হবে। একটু ক্রিটিক্যালে যায়, এখন একটু ক্রিটিক্যাল কোশ্চেনগুলোতে যাব। এটাও সহজ কোশ্চেন। এরপরে আমি ভাইবা বোর্ডের সরাসরি যে ধরনের কোশ্চেনগুলো করা হয়, ভাইবা বোর্ডের ওই কোশ্চেনগুলো আমি আপনাকে এখন দেখাবো। হ্যাঁ, আপনার হাতে ঘড়ি থাকবে, আপনাকে বলবে এখন কয়টা বাজে, ওই 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 উত্তরগুলো আপনি কিভাবে করবেন। দেখুন এখন সোয়া 3টা বাজে, এই সোয়া শব্দটা থাকলে কি হবে? এ কোয়ার্টার পাস্ট। তাহলে কি লিখবেন? ইট ইজ এ কোয়ার্টার পাস্ট। তাহলে যে ইট ইজ দিয়ে শুরু করবেন, আর এই সোয়া শব্দ আছে বলে কোয়ার্টার পাস্ট দিলেন, আর কয়টা? 3টা। তাহলে আপনি 3 দিয়ে দেন। তাহলে ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 3, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 3। দেখেন একটু কনফিউশনের জায়গাটা আপনাদের দূর করি। ধরেন আমি বলছি এখন 3টা বেজে, এই যে আপনার ঘড়িতে আছে এইটা, আপনার ঘড়িতে আছে এইটা। আপনি ভাইবা বোর্ডে গেলেন, আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হচ্ছে এখন কত বাজে, কয়টা বাজে। আপনি দেখলেন যে 3টা 55 মিনিট। কি বলছি? 3টা 55 মিনিট, বেসিকটা বোঝেন। এখন আপনি ওই ভাইবা বোর্ডে বলতে পারবেন না যে এখন 3টা বেজে 55 মিনিট, এটা ভুল কথা, ভুল আইডিয়া, এইভাবে অনুবাদ করা যাবে না। আবারও বলি, এখন 3টা বেজে 55 মিনিট, এটা ভুল আইডিয়া। সঠিক আইডিয়াটা কি? সঠিক আইডিয়া যখন দেখবেন এই 31 থেকে মিনিটের কাটা 31 থেকে 59 আসবে, মিনিটের কাটা যখন 31 থেকে 59-এর মধ্যে থাকবে, তখন আপনি ঘন্টার কাটা এর পূর্বের যে ঘন্টা আছে এখান থেকে বিয়োগ করবেন। আমার কথা আপনারা না বুঝলে একটু কমেন্ট করবেন, একটু প্যাচ লাগতে পারে, একটু জটিল মনে হতে পারে, জিনিসটা আবার একটু বুঝবেন। এইগুলোই ভাইবা বোর্ডে আমাদের সমস্যা হয়। আমি আবারও বলি, আমি বলছি যখন যে আপনি দেখলেন আপনার ঘড়িতে বাজে 3টা 55, কিন্তু আপনি এইভাবে বলতে পারবেন না। আপনি কিভাবে বলবেন? আপনি এইভাবে বলবেন, এই 55 থাকার জন্য, অর্থাৎ 31 থেকে 59-এর মধ্যে থাকলে আমরা সবসময় ঘন্টার কাটা বিয়োগ করি। তাহলে আপনাকে বলতে হবে এখন 4টা বাজতে 5 মিনিট বাকি। কি বলবেন বলেন তো? এখন 4টা বাজতে 5 মিনিট বাকি। হ্যাঁ, এখন 4টা বাজতে 5 মিনিট বাকি। এখন এই বাক্যটা আমরা এখন করব যে এখন 4টা বাজতে 5 মিনিট বাকি। এখন আপনি এটা অনুবাদ করেন, আপনাকে ভাইবা বোর্ডে বলা হচ্ছে এখন অনুবাদ করেন। এখন 4টা বাজতে 5 মিনিট বাকি। এখন 4টা বাজতে 5 মিনিট বাকি, এটা অনুবাদ তাহলে কি হবে? এখন 4টা বাজতে 5 মিনিট বাকি। এমন মিসাইল অনুবাদের টেকনিক শেখাবো আমি বলছিলাম 13টা নিয়মে 13টা কোশ্চেন সমাধান করা সম্ভব। তার একটা নিয়ম কিন্তু এটাই, পার্ট 1 কিন্তু অলরেডি দিয়েছিলাম। হ্যাঁ, এখন কি বলছি, একটু দয়া করে রিয়াকশন দিবেন, কমেন্ট করবেন, নইলে আমার এই ক্লাসের নোটিফিকেশনগুলো আপনারা পাবেন না। একটু রিয়াকশন দিবেন, হ্যাঁ, একটু লাভ রিয়াক্ট দিবেন, নইলে নোটিফিকেশন পাওয়া যায় না। এখন 4টা বাজতে 5 মিনিট বাকি। এখন দেখেন এখানে একটু খেয়াল করেন, আমরা কি করব? ইট ইজ লিখবো। কি লিখবো? ইট ইজ। ইট ইজ কেন লিখবো আমি ব্যাখ্যা করছিলাম প্রথমেই। ইট ইজ লিখলেন, এখন আগে কি লিখবেন? মিনিট। তাহলে এখানে কত মিনিট আছে? 5 মিনিট। আপনি লেখেন 5 মিনিটটা আগে লেখেন। ইট ইজ 5 মিনিটস। তারপরে কি লিখবেন? এই যে বাকি শব্দ থাকলে কি হবে? এই যে বাকি থাকলে 2 লিখেন। 2 কত? 4টা। এখন আপনি নাওটা দিয়ে দেন, নাওটা খুব সুন্দর। কিন্তু আপনারা সবাই বুঝলেন কিনা? হ্যাঁ, এই যে কে কমেন্ট করছে ইট ইজ 5 মিনিটস টু 4, এটা হবে। যদি আপনি এইভাবে লেখেন, ধরেন এটাকে আরো শর্টকাটে যদি করি, তাহলে আপনি ইট ইজ দেন, ইট ইজ। আর আগে কি লিখবো? মিনিট। তাহলে 5 মিনিট লেখেন, এই 5 লেখেন, মিনিট লেখারও দরকার নাই। হ্যাঁ, 5 লেখেন। তারপরে বাকি থাকার জন্য 2 লেখেন, তারপরে ঘন্টা দিয়ে দেন 4। এইভাবে লিখলেও নাম্বার পাবেন। আর একটু যদি সুন্দর করে লেখেন, সুন্দর করে লিখতে চান, সুন্দর করে যদি লিখতে চান, তাহলে একটু মিনিটসটাও দিয়ে দিলেন। হ্যাঁ, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। যদি সুন্দর করে লিখতে চান, মিনিটটাও একটু দিয়ে দিবেন। আচ্ছা, আমরা 2 নম্বর নিয়মে চলে যাব সরাসরি। যদি বলি এখন 1:45 বাজে, হ্যাঁ, আপনারা আমার সাথে, আমি আপনাদেরকে কোশ্চেন করব, আপনারা নিজে নিজে উত্তর দিবেন। আমার ডিসপ্লের সামনে লাইভে যারা আছেন নিজে নিজে উত্তর দিবেন, আমি আপনাকে কোশ্চেন করব। আপনি বলেন
আপনি এখন বলেন যে এখন 2টা বাজে, উত্তর কি হবে? হ্যাঁ, আপনি নিজে নিজে বলবেন এখন 2টা বাজে, কি বলবেন? ইট ইজ, বলেন ইট ইজ, এখন 2টা বাজে, ইট ইজ 2 o'clock। এখন 3টা বাজে, উত্তর কি দিবেন? ইট ইজ 3 o'clock। এখন 5টা বাজে, উত্তর কি দিবেন? ইট ইজ 5 o'clock। আপনাকে যদি বলি যে এখন 2টা বাজতে 10 মিনিট বাকি, এখন 2টা বাজতে 10 মিনিট বাকি, কি বলবেন? ইট ইজ 10 minutes to 2। ইট ইজ 10 minutes to 2। আপনাকে যদি বলি এখন 3টা বেজে 5 মিনিট, এখন 3টা বেজে 5 মিনিট, কি উত্তর দিবেন বলেন? এখন 3টা বেজে 5 মিনিট, উত্তর করেন। এখন 3টা বেজে 5 মিনিট, তাহলে ইট ইজ 5 minutes past 3। ইট ইজ 5 minutes past 3। আপনাকে আবারও আমি কোশ্চেন করব যে এখন সোয়া 2টা বাজে, এখন সোয়া 7টা বাজে, এখন সোয়া 8টা বাজে, এখন সোয়া 9টা বাজে, কি বলবেন? ইট ইজ এ কোয়ার্টার পাস্ট। ইট ইজ এ কোয়ার্টার পাস্ট দেওয়ার পরে 5, 7, 8, 10 যা থাকে ওটা বসাই দেন। আমি যদি বলি এখন সোয়া 9টা বাজে, তাহলে ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 9। এখন সোয়া 7টা বাজে, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 7। এখন সোয়া 8টা বাজে, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 8। আমার মনে হয় আপনারা ধরতে পারছেন। হ্যাঁ, এখন যদি বলি এখন পৌনে 4টা বাজে, তাহলে ইট ইজ এ কোয়ার্টার টু 4। ইট ইজ এ কোয়ার্টার টু 4। আর এই সাড়ে যদি গুঁতা দেয় হাফ পাস্ট, মনে রাখবেন সাড়ে যদি গুঁতা দেয় তাহলে হাফ পাস্ট হয়ে যাবে। হ্যাঁ, সাড়ে গুঁতা দিলেই হাফ পাস্ট, এটা মনে রাখবেন। আসলে আমরা আরও কিছু মিসাইল টেকনিক শিখবো। অনুবাদ ভুল হবে কেন? অনুবাদ কোনোভাবেই ভুল হবে না। প্যারাগ্রাফের অনুবাদে যেমন 13টা নিয়ম দিয়ে শেখায়, প্যারাগ্রাফের একটা নিয়ম দিয়ে শেখায়। হ্যাঁ, যারা আমার প্রথম থেকে ক্লাসগুলো দেখছেন তারা জানেন ইডিয়ম ফ্রেজ দিয়ে আপনাদের কত ঝামেলা হয়। বাক্য মেকিং সেন্টেন্স পারেন না। আমি মিসাইল স্যার 3টা টেকনিক দিয়ে পৃথিবীর যে কোনো ধরনের ইডিয়ম ফ্রেজের 4টা টেকনিক, যে কোনো ধরনের ইডিয়ম ফ্রেজ আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। কিছু ভিডিও আছে আপনারা পেজে পাবেন, আরও দিব, আপনাদের দরকার হলে আরও দিব। দেখেন আপনাদের খুবই সহজ একটা নিয়ম আমি একটু দেখাই, খুবই সহজ নিয়ম। দেখেন এ ফিউ আর ফিউ, এ ফিউ আর ফিউ, এ লিটেল আর লিটেল। প্যাচটা একটু বুঝবেন, এখানে খুব একটা জটিল প্যাচ আছে এবং আমি যে অনুবাদটা আপনারা এখন দেখাবো আপনি নিশ্চিত থাকবেন হুবহু ওই অনুবাদটা আপনার পরীক্ষাতে আসে, হুবহু। এবং এই জায়গাটা থেকেও ভাইভাতে ধরা হয়, অর্থাৎ খুবই ডেঞ্জারাস একটা পয়েন্ট, কিন্তু খুবই সহজ জিনিসটা একটু দেখবেন। আমরা একটু ভাগ করে দিই, এই দুটাকে ভাগ করি। এখানে লিখি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। আর এই দুইটাকে একটু ভাগ করি, ভাগ করে লিখি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন এই পাঠে 2টা পাঠ করব, এটাকেও 2টা পাঠ করব। এই প্রথম পাঠে লিখব অল্প, অল্প বা সামান্য, অল্প বা সামান্য পরিমাণ, পরিমাণ আছে, অল্প বা সামান্য পরিমাণ আছে। আর এই পাঠে লিখব নেই বললেই চলে, নেই বললেই চলে। আবার এই পাঠে লিখব অল্প, অল্প বা সামান্য পরিমাণ, পরিমাণ আছে। আবার এই পাঠে লিখব নেই বললেই চলে, নেই বললেই, নেই বললেই চলে। একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে বহু কোশ্চেন পরীক্ষাতে আসে, ভাইভা বোর্ডেও কোশ্চেন করা হয়। একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, আপনি উত্তর পারবেন, আমি আপনাকে শিখিয়ে নেব ইনশাল্লাহ। এখান থেকে যে ধরনের কোশ্চেন হোক না কেন আমি আপনাকে ইনশাল্লাহ শিখিয়ে নিব। আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, নোট করবেন এবং আপনি 2024 সাল এবং 25 সালের যত প্রিভিয়াস কোশ্চেন আছে, এই নিয়ম থেকে যত প্রিভিয়াস কোশ্চেন আপনার পরীক্ষাতে এসেছে ওই কোশ্চেনগুলো আপনি ওই রুলের নিচে আপনি লিখে রাখবেন, যাতে এই নিয়ম থেকে কোশ্চেন হইলে আপনার কোনোভাবে ভুল না হয়। এখন দেখেন কোশ্চেনটা কিভাবে হয়, কোশ্চেনটা কিভাবে হয় একটু দেখবেন। কোশ্চেনটা কিভাবে হয় একটু দেখাই আপনাদেরকে। আমার আমার কোনো বন্ধু নেই বললেই চলে, আমার কোনো বন্ধু নেই বললেই চলে। আমার সামান্য সংখ্যক
বন্ধু আছে, আমার কোনো আশা নেই বললেই চলে। এই তিনটা বাক্য আমাদের পরীক্ষাতে বেশি আসে, এই জন্য তিনটা বাক্য লিখলাম। ম্যাজিকের মতো, ম্যাজিক টেকনিকে আপনি কিভাবে উত্তর করবেন। হ্যাঁ পলাশ, আই লাভ ইউ টু পলাশ। হ্যাঁ, ম্যাজিকের মতো করে কিভাবে আপনি উত্তর করবেন এটা আমি একটু দেখিয়ে দিই, একটু খেয়াল করেন। এখানে প্রথম যে নিয়ম, সেখানে দেখেন সামান্য সংখ্যক আছে কিনা, সামান্য সংখ্যক আছে কিনা। সামান্য বা অল্প যদি থাকে তাহলে দুইটা জিনিস হয়। আবারও বলি, সামান্য বা অল্প যদি থাকে তাহলে দুইটা জিনিস হবে, একটা হয় এ লিটেল হবে অথবা এ ফিউ, এ লিটেল অথবা এ ফিউ। যদি কাউন্টেবল হয়, গণনা করা যায় ওই নাউনটা, তাহলে এ ফিউ। আর যদি গণনা করা না যায় তাহলে এ লিটেল। এখানে কিন্তু দেখেন এই বন্ধু গণনা করা যায়, তাহলে কি লিখবেন, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আর এখানে দেখেন বলছে নেই বললেই চলে, কি আছে, নেই বললেই চলে, তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। একটু খেয়াল করলে বুঝবেন, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তাহলে পরবর্তী যে বাক্যটা আছে এটা উত্তর একটু আপনারা কমেন্ট করে জানান। আমার কোনো আশা নেই বললেই চলে, এটা কিন্তু ওই গয়সদ্দির মেয়ে আশা না, এটা কিন্তু স্বপ্ন, ঠিক আছে, এটা কারণ মেয়ে আশা না, এটা একটু আপনারা কমেন্ট করবেন। আমার কোনো আশা নেই বললেই চলে, এটা উত্তর আপনি কী করবেন। এরপরে আরও একটা মিসাইল টেকনিক দিব, খুব ক্রিটিক্যাল একটা টেকনিক দিব এরপরে। এগুলো আমি বেসিক তো সহজ সহজ জিনিস দিয়ে শুরু করছি। আমার বলছিলাম আমার নিয়মগুলো আপনারা জেনে রাখবেন, ভাইবা বোর্ডে উপকৃত হবেন এবং অনুবাদ দেখবেন ভুল হবে না। আমি স্পেশালি 11 থেকে 20 নম্বরের চাকরির জন্য পড়াই। হ্যাঁ, একটু দেখেন, আমার কোনো আশা নেই বললেই চলে, কি হবে, আই হ্যাভ এ লিটেল হোপ, আই হ্যাভ এ লিটেল হোপ। দেখেন এ লিটেল কেন হবে, এই আশা গণনা করা যায় না। মানুষের আশা, মানুষের স্বপ্ন, এটা কখনো গণনা করে শেষ করা যায় না। মানুষের চাহিদা, এটা কখনো গণনা করা যায় না। তাহলে যে জিনিসটা গণনা করা যায় না সেই ক্ষেত্রে একটু মনে রাখবেন, যে জিনিসটা গণনা করা যায় না সেই ক্ষেত্রে একটু মনে রাখবেন কি হবে। দেখেন আনকাউন্টেবল নাউন হইলে, আনকাউন্টেবল নাউন এর তিনটা শর্ত, আনকাউন্টেবল নাউনের তিনটা শর্ত একটু লিখে নেবেন সবাই। আনকাউন্টেবল নাউনের তিনটা শর্ত যা আমাদের অনেক অনেক মানে কাজে আসবে। এবং না 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 কি লিখলেন, ও আমি নেই বললেই চলে বলছিলাম, তাহলে ঠিক আছে, নেই বললেই চলে মানে লিটেল হবে। আর যদি অল্প পরিমাণ আশা আছে তাহলে কি হবে, যদি নেই বললেই চলে তাহলে লিটেল, আই হ্যাভ লিটেল হোপ। আর যদি বলি অল্প পরিমাণ আশা আছে তাহলে কি হবে, আই হ্যাভ এ লিটেল হোপ, আই হ্যাভ এ লিটেল হোপ। হ্যাঁ, অল্প থাকলে এ লিটেল, আর নেই বললে চললেই বললে, যদি নেই বললেই চলে এই শব্দ আসে তাহলে লিটেল, এখানে ফিউ হবে না। একটু খেয়াল করেন, আনকাউন্টেবল নাউন হলে কি করবেন, 1 নম্বর সত্য, এদের পরে ভার সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন মানে ভার সিঙ্গুলার হবে। 2 নম্বর কি হবে, 2 নম্বর হবে এদের আগে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। 3 নম্বর সত্য কি, এদের প্লুরাল ফরম্যাট হয় না। এটা আপনি মনে রাখবেন, এটা আপনার সেন্টেন্স কারেকশনেও লাগবে, অনুবাদেও লাগবে। আনকাউন্টেবল নাউনের 3টা শর্ত কি কি, এদের পরে ভার্ব হবে সিঙ্গুলার ফরম্যাট, এদের আগে আর্টিকেল বসে না এবং এদের প্লুরাল ফরম্যাট হয়। অর্থাৎ এদের সাথে কিন্তু এস বাই এস যুক্ত হয় না। এই যে হোপ কিন্তু হোপস হবে না, একটু খেয়াল করেন। আপনারা আবার অনেকে এরকম করতে পারেন, হোপস, এটা কিন্তু ভুল, লিখতে হবে হোপ, এটাই কারেক্ট, ঠিক আছে, এটাই কারেক্ট। ছাড়ি যাবো, ছাড়ে করব ভাব, ছাড়ে বা করব ভাব, নিয়মটা একটু বুঝবেন। ছাড়ে বা করব ভাব, এই ধরনের অনুবাদ আমরা কিভাবে করব। ছাড়ে বা করব ভাব,
এই ধরনের অনুপাতটা করার নিয়মটা দেখেন। নিয়মটা হচ্ছে আপনি এটা মনে রাখবেন, অ্যাবাউট টু প্লাস V1, অ্যাবাউট টু প্লাস V1। যেমন সে মরবে ভাব। এই বাক্যটা অসংখ্যবার পরীক্ষাতে আছে, অসংখ্যবার। সে মরবে ভাব অসংখ্যবার পরীক্ষাতে আছে। আপনি উত্তর কিভাবে করবেন এটা? সে মরবে ভাব। দেখেন আমরা বাক্যের প্রথমে কি লিখবো? হি বা সি। আপনি এটা দিয়ে দেন, কোনো সমস্যা নাই, হি বা সি। এখন এই বাক্যে কোনো ভার্ব নাই, তাহলে কি হবে? ইজ বলেই দিয়েছিলাম। ভার্ব না থাকলে কি হবে? এম, ইজ, আর। ভার্ব না থাকলে একটা দিয়ে দিবেন। যখন সাবজেক্টের উপর নির্ভর করবে আপনি কোনটা দিবেন, তিনটার। তাহলে শি ইজ, এই যে অ্যাবাউট টু ডাই, শি ইজ অ্যাবাউট টু ডাই। এখন একটি বাক্য লিখবো, আপনারা উত্তর করবেন। 17তম শিক্ষক নিবন্ধনের একটি কোশ্চেন লিখবো, দয়া করে আপনারা উত্তর করবেন। একটু সবাই উত্তর করবেন যে আমি বড় করে লিখি যাতে আপনারা বুঝতে পারেন। আমি যাচ্ছিলামই। হ্যাঁ, আমি যাচ্ছিলামই। এটা অনুবাদ কি হবে একটু কমেন্ট করবেন সবাই। আমি যাচ্ছিলামই, এটা অনুবাদ কি হবে? আমি যাচ্ছিলামই, এটার অনুবাদ একটু কমেন্ট করবেন। আমার এই নিয়মের মধ্যেই পড়বে এগুলো, যে নিয়মটা আমি আপনাকে এই মুহূর্তে শিখাইলাম, এই নিয়মের মধ্যে এটা পড়ে। আমি যাচ্ছিলামই। হ্যাঁ, একটু দেখেন, আমি একটু কমেন্ট করবেন সবাই। আমি যাচ্ছিলামই। আমার কিন্তু মিসাইল ক্লাস 17 নম্বর ক্লাস চলছে। আমার ইউটিউব বিকে আপডেট স্টাডির সেলফ প্রিপারেশন যে প্লে লিস্ট আছে ওইখান থেকে দেখে নেবেন। কোনো রকম নিয়ম ছাড়াই আপনি 5 সেকেন্ডের মধ্যে কিভাবে শূন্যস্থানে পূরণ করবেন সে টেকনিক আমি দিয়েছি। বসে স্যারের 4টা গার্লফ্রেন্ড ছিল, ওইটা দিয়ে কিভাবে সিম্পল কমপ্লেক্স করবেন সেটাও দিয়েছি। চেঞ্জিং সেন্টেন্স মানে আপনি এত মজা পাবেন সে আপনাদের বোঝাইতে পারবো না। সেন্টেন্স কারেকশনের উপর কিছু দিয়েছি। হ্যাঁ, মিসাইল টেকনিক, সম্পূর্ণ মিসাইল টেকনিক এগুলো। একটু দেখেন, অনেক নিয়ম আছে, একটু দেখবেন। আমি যাচ্ছিলামই, এটা আরেকটা বাংলা অর্থ হচ্ছে আমি যাব ভাব। আমি যাচ্ছিলামই মানে আমি যাব ভাব। তাহলে আপনাকে বলছে, এই তুই কি সেখানে গিয়েছিলি? আপনি বললেন কি? আমি যাচ্ছিলামই মানে কি? আমি যাব ভাব এখনো যায় নাই। আমি যাব ভাব এখনো যায় নাই। তাহলে এই বাক্যটা যদি পরীক্ষাতে আসে, আবার এই বাক্যটাও পরীক্ষাতে আসে, উত্তর কি হবে? আই অ্যাম অ্যাবাউট টু গো। আই অ্যাম অ্যাবাউট টু গো। দুইটা বাক্যেরই উত্তর কিন্তু সেম। আরেকটা নিয়ম একটু দেখায় আপনাদেরকে। হ্যাঁ, ধুমধারাক্কা নিয়ম চলবে, ধুমধারাক্কা। কোশ্চেন কোথা থেকে হবে? 11 থেকে 20তম গ্রেডের চাকরির পে স্কেল বাড়লে তো মনে করেন মানুষ পাগল হয়ে যাবে এই চাকরিগুলোর জন্য। একটা সময় অবহেলা করতো, পে স্কেল বাড়লেই মানুষ পাগল হয়ে যাবে এই চাকরিগুলোর জন্য। একটু দেখেন, এই যে তয়েকারেতে সমান ভার্ব প্লাস আইএনজি। তয়েকারেতে সমান ভার্ব প্লাস আইএনজি। খুবই জটিল একটা নিয়ম, এবং আপনি 3 স্টার মারবেন। 3 স্টার কেন? ভাইভা। এখান থেকে আমি আমার জীবনে 3টা ভাইভাতে এখান থেকে কোশ্চেন পেয়েছিলাম। আপনিও পাইতে পারেন। আমি আপনাকে এখন বেসিকটা এমনভাবে ক্লিয়ার করাবো যেন ভাইভা কেন, লিখিততেও যদি আপনাকে কোশ্চেন করা হয় যেন আপনার কোনোভাবে ভুল না হয়। যে তয়কারেতে সমান ভার্বের সাথে আইএনজি বসে স্যার এইটুকু শিখাইছে। এখন কোশ্চেন কীভাবে আসে স্যার সেটা একটু দেখান। আচ্ছা, কোশ্চেনটা একটু দেখেন যে ছেলেটি হাঁপাতে আমার কাছে এলো। ছেলেটি হাঁপাতে আমার কাছে এলো। বেসিকটা একটু বুঝবেন সবাই, জীবনে কখনো ভুল হবে না। আমি আপনাকে এমনভাবে এখন দেখাবো ইনশাল্লাহ। এবং এই নিয়মগুলোর ওপর ভিত্তি করে 2024-25 সালে আসা যতগুলো কোশ্চেন পাবেন এই নিয়মের নিচে আপনি সুন্দর করে নোট করবেন
এবং ওইটা মাঝে মাঝে পড়বেন যাতে ভুল না হয়। মনে রাখবেন ভাইবা বোর্ডে যদি আপনি আটকে যান, আবারও বলি, এই যে ভাইবা বোর্ড দেখছেন, এই ভাইবা বোর্ডে যদি আপনার সমস্যা হয় নিশ্চিত থাকবেন সেটা অনুবাদে, এই অনুবাদে সমস্যা হবে এই ভাইবা বোর্ডে। তাহলে ভাইবা বোর্ডের মধ্যে কোন কোন অনুবাদগুলো বেশি আসে আমি আপনাকে সেটা মার্ক করে দেবো ইনশাল্লাহ, আপনি সুন্দর করে নোট করবেন। দেখেন, ছেলেটি হাঁপাতে হাঁপাতে আমার কাছে এলো, এই তয়কারেতে মনে করবেন এটা নাই। আবারও বলি, তয়কারেতে মনে করবেন এটা নাই। তাহলে কি করব? তাহলে আমরা কি করব? ছেলেটি আমার কাছে এলো, এটা ইংরেজি কি হবে? ছেলেটি আমার কাছে এলো, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দা বয় কেম টু মি। এখন দেখেন, ছেলেটি আমার কাছে এলো, দা বয় কেম টু মি। এই যে হাঁপানো ইংরেজি কি? হাঁপানো ইংরেজিটা আপনাকে বলে রাখি, জীবনে যেন কোনো দিন আপনার ভুল না হয়। আমি একবার একটা ছোট ছেলে, একটা খুবই ছোট ছেলে, আমি কি করছিলাম, তারে বললাম তুমি একটু আকাশে হাত তোলো তো। সে আকাশে হাত তুলছে, হ্যাঁ এরকম হাত তুলছে। আমি কি করলাম, টান দিয়ে তার প্যান্টটা খুলে নিলাম, প্যান্ট খুলে নিছি। সে হাঁপাতে হাঁপাতে তার মায়ের কাছে যায় এবং আমার নামে নালিশ করে। জাস্ট এইটুকু একটু মনে রাখবেন যে বশির স্যার একটা ছেলের উড়িয়ে দেওয়ার, আকাশে উড়াবে বলে হাত তুলতে বললো, সে হাত তুলছে, বশির স্যার তার প্যান্ট খুলে নিছে। আর যেই প্যান্ট খুলে নিছে সে হাঁপাতে হাঁপাতে দৌড়ে হাঁপাতে তার মায়ের কাছে, বশির স্যারের কাছে নালিশ, মানে বশির স্যারের বিরুদ্ধে নালিশ দিচ্ছে। এই যে প্যান্ট খুলে নিলাম আমি, আর সে হাঁপাতে হাঁপাতে চলে গেল। এই হাঁপানো ইংরেজি তাহলে সেখান থেকে কি লিখবো? প্যান্ট খুলে নিলাম তার, ঠিক আছে? এটা যেন ভুল না হয়। তাই মানে এই বাক্যগুলো এমন হয় যে আপনি ছেলেটি আমার কাছে এলে এটা পারেন, কিন্তু এই যে হাঁপানো ইংরেজি এটা আপনি পারেন না, এই জন্য আপনার এই ধরনের অনুবাদ হয় না। তাই আমি বলছি আপনাকে, আমি আবারও বলি, আপনারা অনেকে কমেন্ট করছেন, আমার এটা আজকের নতুন ক্লাস না, 1 নম্বর ক্লাস না, এটা আমার 17 নম্বর ক্লাস। এবং আমার ফ্রি মিসাইল কোর্স, আমি সেলফ প্রিপারেশন ইংরেজি বইটা শেষ করাই। এবং ওই বই থেকে শূন্যস্থান পূরণ 5 সেকেন্ডে কীভাবে উত্তর করবেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স, আপনি কোনো রকম রুল ছাড়াই কিভাবে উত্তর করবেন। যেমন ডিগ্রি শিখিয়েছিলাম, সবাই মা, নবাব হ্যাজ 3, দাদা নাম্বার 3। সিম্পল কমপ্লিট শিখেছিলাম, একটা খারাপ লোক ছিল, তার একটা বউ ছিল, 4টা গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, মন খায় এবিসি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি কোনো নিয়মই নাই। তারপরে সেন্টেন্স কারেকশন, এই যে অনুবাদ চলছে। হ্যাঁ, তা আমার ওই ভিডিওগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। আর আমি যে বইটা পড়াই, আবারও বলি, সেলফ প্রিপারেশন পার্ট 3, সেলফ প্রিপারেশন পার্ট 3, যাতে আপনাদের সুবিধা হয়। এ দেখেন, সেলফ প্রিপারেশন পার্ট 3, এটা 2, এটা 1 এবং এটা 3, এই বইটা করা হচ্ছে আপাতত। আপনার কাছে একটা বই থাকলেই হবে, ওটা ব্যাপার না। আমরা শর্ট টু সে একটু মনে রাখবেন, সেলফ প্রিপারেশন বইটাই করাচ্ছে এবং আপনারা এই বইটাই করবেন। যারা 11 থেকে 20তম গ্রেড চাকরি পরীক্ষা নেন এবং পরীক্ষা দেন, তারাই 11 থেকে 20তম গ্রেডের জন্য সেলফ প্রিপারেশন পড়বেন। সেলফ প্রিপারেশন বলে দিই আপনাদের, সেলফ প্রিপারেশন শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের জন্য সেলফ প্রিপারেশন। আসলে আমরা কোশ্চেন সমাধান করি। তাহলে যদি বাক্য এমন আসে, একটা বাক্য দিব, এখন আপনি করবেন। এই বাক্যটা আমি জানি 90% স্টুডেন্ট ভুল করে এবং ভাইবা বোর্ডে এই ধরনের বাক্য করা হয়। 90% স্টুডেন্ট যাতে ভুল করে, কি ধরনের বাক্য আমি জানি আপনার ভুল হইতে পারে, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। সেম বাক্য দিব, সেম বাক্য। শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এলো, শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এলো। এই কোশ্চেনটা এতবার পরীক্ষাতে এসেছে এবং ভাইবা বোর্ডে ধরে, আপনাকে আমি বোঝাতে পারবো না। আপনি একটু উত্তর করার চেষ্টা করেন। শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এলো, একটু উত্তর করার চেষ্টা করবেন। না পারলে আমি আপনাকে এমনভাবে শিখিয়ে দিব যেন আপনার জীবনে কখনো ভুল না হয়। শিশুটি এরপরে আরও একটা নিয়ম দিব, এই নিয়মের পরে এমন একটা মিসাইল মারবো, এমন একটা নিয়ম দিব যে নিয়মটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আমি এখন যে বইটা থেকে এই নিয়মগুলো পড়াচ্ছি, আপনাদের দরকার দিয়ে দিব, PDF দিয়ে দিব। আমি কিন্তু এই বইটা থেকে করাচ্ছি নিয়মগুলো, দেখেন বইটাতে সবই আছে। এটা আবার আমাদের 11 থেকে 20তম গ্রেডের বই না, বুঝছেন?
এই জন্য আমি নাম বলছি। এটা আমাদের 11 থেকে 20তম গ্রেডের বই না, এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বই। এই যে দেখেন ছাড়ে ছাড়ে, এই যে ছাড়ে ছাড়ে, মরে মরে, দেখছেন কি, দেখছেন? এগুলো আমাদের 11 থেকে 20তম গ্রেডের বই না, কিন্তু আছে, অনুবাদের নিয়ম তো থাকবেই। অ্যাডমিশন টেস্ট, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সব একই রকম। একটু কমেন্ট করবেন। একটু দেখেন, আমি এই কোশ্চেনটা সমাধান করে দিই। শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এলো। আমি বলছি 90% স্টুডেন্ট এই ধরনের বাক্য ভুল করবে। দেখেন, দা বেবি কি হবে, কেম টু ড্যাশ মাদার ক্রাইং, কেম টু ড্যাশ মাদার ক্রাইং। এক নম্বর অপশন হচ্ছে হার, 2 নম্বর ইট, 3 নম্বর ইটস, 4 নম্বর হিজ। উত্তর কোনটা হবে? একটু কমেন্ট করবেন প্লিজ। এই জায়গাটাতে আপনার ভুল হবে। যদি আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই জায়গাটায়, দ্য বেবি কেম টু ড্যাশ মাদার ক্রাইং। হ্যাঁ, শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। তাহলে আপনি উত্তর কোনটা দিবেন? এই 90% স্টুডেন্ট এটা ভুল করে। এই যে দেখেন, লিটন সাহেব বলছে হিজ মাদার, ভুল। আপনি কমেন্ট করেন, আমি বলে দিচ্ছি ভুল ভুল ভুল। এই ধরনের বাক্য তো এই কারণেই আসে, আপনার কাছে খুবই সহজ মনে হতে পারে। আপনি আমার ভিডিও অ্যাভয়েড করে চলেও যেতে পারেন, আবার 2-4টা গালিও দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু বেসিকটা শিখে যান। কালকে যেন পরীক্ষায় বা ভাইভা বোর্ডে আপনাকে ধরলে আপনি উত্তর করতে পারেন। আপনি চাকরি পাইলে আমার কোনো লাভ নাই, আপনি দোয়া করবেন মন থেকে, সেটাই। এবং আপনারা জানেন আমি কখনো টাকার বিনিময়ে পড়াই না। কি বলছে নাজমুল হুদা, কি বলছে? দ্য চিলড্রেন কেম টু, কি বলছে দেখি, হিজ, ভুল। হ্যাঁ, রাজিবুল ইসলাম, ঠিক আছে। তারপরে কি বলছে? ইটস। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন, আমি জিনিসটা ক্লিয়ার করে দিই, বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। এই দ্য বেবি মনে রাখবেন, শিশু অথবা ইতর প্রাণী। ইতর প্রাণী মানে যে ধরনের প্রাণীগুলো আমরা আমাদের বাসাতে লালন পালন করি ওইগুলোরে বলি ইতর প্রাণী। যেমন কুকুর, বিড়াল, ছাগল, গরু। আচ্ছা, ছাগল, গরু না, কুকুর, বিড়াল, এগুলোরে বলছি ইতর প্রাণী। আর এই শিশু, এদের পরিবর্তে প্রোনাউন বসে ইট। তাহলে ইট আর ইটস, ইট আর ইটস। তাহলে পসেসিভ হবে ইটস। আবার কেউ এইটা দিবেন না প্লিজ, ইটস কেউ এটা দিবেন না, অ্যাপোস্ট্রফি সিএস আবার কেউ ইউজ করবেন না। অনেকে দেখছি এটাও ইউজ করছেন, এটা আমি অপশনে তো রাখি নাই, ইটস। তাহলে উত্তর কি হবে? এখানে উত্তর হবে 3 নম্বরটা, ইটস। দ্য বেবি কেম টু ইটস মাদার ক্রাইং, দ্য বেবি কেম টু ইটস মাদার ক্রাইং। আর একটা নিয়ম একটু দেখবেন, অ্যাজ ইফ, অ্যাজ দো। 8 থেকে 10টি কোশ্চেন আমি দেখাইতে পারবো এই নিয়মে, 8 থেকে 10টি কোশ্চেন। সবাই একটু বোঝার চেষ্টা করবেন, সবাই বোঝার চেষ্টা করবেন। এর অর্থ হচ্ছে যেন। এখান থেকে কোশ্চেন কিভাবে হয় সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এবং খুবই জটিল জটিল কোশ্চেন করা হয় এখান থেকে, যে অ্যাজিভ এবং অ্যাজদো থাকে, এবং বাক্যের প্রথমে যদি অ্যাজিভ বা অ্যাজদোর সাথে যে সেন্টেন্সটা আসে ভি1 থাকলে অন্য পাশে হবে সাবজেক্ট প্লাস ওয়ার অথবা সাবজেক্ট প্লাস ভি2। আর প্রথম পার্ট আমি আবারও বলি, দেখেন এই অ্যাজিভ বা অ্যাজদো এর প্রথম পার্ট, এই যে যদি ভি1 হয় তাহলে অন্য পার্ট হবে কি সাবজেক্ট প্লাস ওয়ার অথবা সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস ভি2। আর প্রথম পার্ট যদি ভি2 হয় তাহলে পরের পার্ট হবে কি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3। তাহলে এখান থেকে অনুবাদ কিভাবে আসে, কোন ধরনের অনুবাদ আসে, এখন আমরা সেটাই একটু জানার চেষ্টা করি যে কী ধরনের অনুবাদ আসলে এই জায়গাটা থেকে আসে। দেখেন রুল ওইভাবে থাক, রুল থাকা অবস্থায় আপনাদেরকে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা কি, যে সে এমনভাবে কথা বলে যেন সে পাগল, একটু খেয়াল করেন এখানে যেন শব্দটা আছে কিনা।
যেন শব্দটা আছে, আর এখানে বলে শব্দটা আছে কিনা, বলে, তাহলে এই যে বল, বল প্লাস এ সমান বলে, আমি প্রথম দিন দেখিয়েছিলাম এই এ থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এ থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বলে মানে এটা ভি1, বলে মানে ভি1, আর এই যেন মানে অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফের আগে ভি1, এই যে অ্যাজ ইফের আগে কি আছে, ভি1, আর পরে কি আছে, তাহলে পরে হবে ভি2 অথবা ওয়ার, পরে কি হবে ভি2 অথবা ওয়ার। তাহলে সে পাগল, কি হবে উত্তর, সে পাগল। দেখেন এখানে যদি আপনি এরকম অ্যাডজেক্টিভ পান, এখানে যদি এরকম অ্যাডজেক্টিভ বা নাউন পান, অর্থাৎ ভার্ব যদি না পান তাহলে এই বি ভার্ব ওয়ার দিয়ে শুরু করতে হবে, আর যদি ভার্ব পান তাহলে ভি2। তাহলে আমরা কিভাবে লিখব, হি টক্স বা স্পিক, দেন কোনো সমস্যা নাই, স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, হি ওয়ার ম্যাড, হি স্পিক্স বা টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। আবার যদি এই একই বাক্য যদি একটু ঘুরিয়ে এইভাবে বলা হয় তাহলে উত্তরটা কি হবে, দেখেন সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, সে সব জানে, তখন উত্তরটা কি হবে, দেখেন সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। এখন উত্তরটা আমরা কিভাবে করব, আমি আপনাকে বেসিক বলে দিচ্ছি, দেখেন বেসিকটা ধরিয়ে দিই, এরপরে আরেকটা নিয়ম, মানে এইটার উপর ভিত্তি করে আরেকটা উদাহরণ দিব, যে উদাহরণটা 90% স্টুডেন্ট ভুল করে, এই উদাহরণটা ম্যাক্সিমাম পারলেও সেটা 90% স্টুডেন্ট ভুল করে, ওইটা আমি আপনাকে দেখাবো এটার পরে। দেখেন এই যে বলে যেহেতু ভি1, তাহলে এখানে যদি ভি1 হয় এখানে কি হবে, যদি এই যে জানে, জানাটা তো ভার্ব, তাই না, জানাটা তো ভার্ব, তাহলে এখানে যদি ভি1 হয় আবার এই পাশে ভার্ব থাকলে সেটা ভি2 হবে। হ্যাঁ, তাহলে দেখেন হি এখানে কি আছে, ভি1, তাহলে এই পাশেও কি হবে, উত্তর হয়ে যাবে তখন ভি2। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ অল, হি নিউ অল বা এভরিথিং, তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তাহলে জটিল বাক্য কোনটা, যেটা আমাদের পরীক্ষাতে আসে এবং আমরা ভুল করি, ওই বাক্যটা একটু দেখানোর চেষ্টা করি, যে বাক্যটা আমাদের পরীক্ষাতে আসলে আমরা 90% স্টুডেন্ট ভুল করে বসি। বাক্যটা একটু দেখবেন সবাই, দেখেন এরকম, সে এমনভাবে কথা বলতো, সে এমনভাবে কথা বলতো যেন, সে এমনভাবে কথা বলতো যেন সে সব জানতো, সে সব জানতো। এই বাক্য 90% স্টুডেন্ট ভুল করবে, এই বাক্য 90% স্টুডেন্ট ভুল করবে। আমি আমার লাইভে দেখছি, আমার অফলাইন স্টুডেন্টদের মাঝে দেখছি, এই ধরনের বাক্য অনুবাদে যখন আসে 90% স্টুডেন্ট এই ধরনের বাক্য ভুল করে। কি আছে এখানে, সে এমনভাবে কথা বলতো যেন সে সব জানতো। তাহলে উত্তরটা কিভাবে করব আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যে আমরা এটার উত্তর কিভাবে করব। দেখেন এখানে বলতো শব্দটা আছে কিনা, তাহলে বলতো মানে ভি2, তাহলে এই যে যেন আছে অ্যাজ ইফ, যেন মানে অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফের প্রথম পার্ট যদি ভি2 হয় তাহলে পরের পার্ট কি হয়, হ্যাড প্লাস ভি3, জাস্ট এটা হচ্ছে বেসিক। বেসিকটা কি বলছি, অ্যাজ ইফের প্রথম পার্ট যদি ভি2 হয় তাহলে পরের পার্টটা আমরা কি দিব, হ্যাড প্লাস ভি3, হ্যাঁ হ্যাড প্লাস ভি3। তাহলে আমরা এটা যদি উত্তর করি কিভাবে লিখবো, দেখেন এই যে হি বা সি একটা দিয়ে দেন, কোনো সমস্যা নাই। তাহলে হি, এই যে প্রথম পার্ট কি আছে ভি2, স্পোক, হি স্পোক, বা আপনি টক দিয়ে দেন, হি স্পোক অ্যাজ ইফ বা অ্যাজ দো লিখলে হবে, সমস্যা নেই, অ্যাজ ইফ বা অ্যাজ দো। তাহলে হি স্পোক বা টকড অ্যাজ ইফ কি, হি হ্যাড নোন অল বা এভরিথিং দিলে হবে, সমস্যা নাই। দেখেন এই ধরনের বাক্য কিন্তু আমাদের, আমি আবারও বলি, 90% স্টুডেন্ট ভুল করে। আমি আজকের একবারও কিন্তু শেয়ারের কথা বলি নাই, আপনার ইচ্ছে হলে শেয়ার দিয়েন, না দিলে না দিয়েন, সমস্যা নাই। তবে একটা কথা বলে রাখি, দয়া করে নোট তৈরি করেন, অল বাই এভরিথিং দিলে হবে, সমস্যা নাই, আপনারা নোট তৈরি করবেন। এবং আমার পার্ট 1 কিন্তু আমি একটা ভিডিওর কমেন্টে দিয়ে দিয়েছি, বা আপনারা আমার পেজে পেয়ে যাবেন, হ্যাঁ পার্ট 1, আর এটা হচ্ছে অনুবাদের পার্ট 2। এবং এই রুলগুলোর ওপর ভিত্তি করে যতগুলো প্রিভিয়াস কোশ্চেন পাবেন 2024 সাল এবং 25 সালের, ওইগুলো আপনারা খাতাতে নোট করবেন, রুলের নিচে বিগত সালের প্রশ্ন লিখে সুন্দর একটা নোট তৈরি করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
আমি নেক্সট ক্লাস আপনাদের পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। আজকের পোস্টের মাধ্যমে জানিয়ে আসতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত, বাট নেক্সট টাইম আমি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে কখন আবার ক্লাস নিব। আসসালামু আলাইকুম।